আগের দিন তো ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে, ভয়টা আমার মনে হয় তোমাদের কেটেছে অনেকটা নাকি? আচ্ছা, ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? কেউ কিছু বলো, আমি শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে ডিস্টার্ব করে। ঠিক আছে। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল এটা নিয়ে একটু বলি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের উপর একটা ফেমাস আমাদের ফর্মুলা আছে, তাই তো? আচ্ছা, শর্ট ফর্মটাকে বলতে পারবে? সমকোণী ত্রিভুজের উপর যে আমাদের ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা আছে সেটাকে বলতে পারবে? ভয়েসে বলতে হবে। সুমন, আমি সাউন্ডে নেবো না, ভয়েস দিয়ে বলতে হবে। সমকোণী ত্রিভুজের উপর যে আমাদের ফেমাস ফর্মুলাটা আছে সেটা বলতে হবে। অতিভুজ প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। এর শর্ট ফর্মটা হচ্ছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটাই হচ্ছে ফেমাস সূত্র, এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্রের শর্ট ফর্ম। এভাবে কোশ্চেন আসতে পারে। আর এইটার লিখিত ফর্মুলাটা কি? পিথাগোরাসের সূত্রটা বলো, কে পারবে? তপন বলো তো পিথাগোরাসের সূত্র। না, আমি ওটা বলতে চাইছি না, এটা যে আমাদের উপপাদ্য আছে না ক্লাস 10-এর, সেই স্টেটমেন্টটা চাইছি। ও আচ্ছা আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজের অতিভুজের উপরে অঙ্কিত, মানে অতিভুজের যে বাহুটা জোর করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গের সমষ্টি সমান। মানে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর বর্গ অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের স্কয়ারের আর কি, মানে বর্গের সমষ্টি আছে, এটাই বলতে চাইছি। হ্যাঁ, অতিভুজটাকে যদি আমরা বর্গক্ষেত্রের মানে বাহু ধরে নিই, সাপোজ, আমি এটা একটু বড় করে আঁকতে পারলে ভালো হতো। যাই হোক, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? মানে অতিভুজকে বাহু ধরে আমরা যদি একটা স্কোয়ার ফর্ম করি, মানে এটা একটা বর্গক্ষেত্র, হয়তো ছবিতে পুরো বর্গক্ষেত্র লাগছে না, ঠিক আছে? তাহলে অতিভুজের উপর অঙ্কিত কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? সেটাই হচ্ছে কি এই দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হবে, এটাই বলা আছে পিথাগোরাসের উপপাদ্য। এবং এর বিপরীত বিবৃতিটা কি সত্য, তাই তো? ঠিক বলছি? বিপরীত বিবৃতি কিও সত্য। তাহলে এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার জানতে হতো। নেক্সট, আবার আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। আচ্ছা, এই দুটো কোণ ধরো সাপোজ এ বি সি, এ প্লাস সি কত হবে গো? 90 ডিগ্রি। মানে এ আর বি, এ আর সি কি পরস্পর পূরক কোণ, তাই তো? আচ্ছা, কেউ বলতে পারবে সেক 90 মাইনাস থিটা এটা সমান কি হবে? মানে কোসেক থিটা। ভেরি গুড। আচ্ছা, এই কোণ দুটো কিন্তু সবসময় কি সূক্ষ্ম কোণ হয়, এ আর সি, এটা খেয়াল রাখবে। সমকোণী ত্রিভুজের অপর কোণ দুটি কি সবসময় কি সূক্ষ্ম কোণ হবে। স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না? লগ আউট করতে হবে, এই ফোনটাতে লগ আউট করতে হবে। এবার দেখা যাচ্ছে কি দেখো তো? তাহলে এতক্ষণ পড়ানো তো বেকার হয়ে গেল, আবার দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে এটা আমি বলেছিলাম যে পিথাগোরাসের
তো আগে প্রথম থেকে আমি বলছি যে এগুলো দেখা যাচ্ছে কি জিজ্ঞাসা করছি, বলো। পিথাগোরাসের সূত্র শর্ট ফর্ম বলেছিলাম, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানে লম্ব, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানে লম্ব আর ভূমি কোনটা? যে অ্যাঙ্গেলটা থিটা হবে তার বেসটা হয়ে যাবে, ছবি কোথায় এবার পাচ্ছি, দেখতে পাচ্ছ না সব? দেখা যাচ্ছে না, তাহলে দাঁড়াও এটা কেটে করি। আচ্ছা না হলে পরের দিন দেখে নেবে, রেকর্ডিংয়ে পেয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে বাড়িয়ে লাভ নেই, টাইম শর্ট। আচ্ছা আমি এখন একটা কিছু লিখছি, দেখতে পাচ্ছি, দেখো তো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মোবাইলে দেখো কি হচ্ছে। বেশ, ফোনটা অফ করে দাও, কার কি আওয়াজ হচ্ছে? সার্কেল সম্বন্ধে মোটামুটি আমরা জানি, ব্যাস, ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা কোনো একটা চাপ, কেউ ভেবো না যে এই ধরনের কোশ্চেন হয়তো আসবে না। এটা হচ্ছে অ্যাঙ্গেল, ছবি নাই বলছে কেন আবার? সবাই কি দেখতে পাচ্ছে না? কেউ বলছে দেখতে পাচ্ছি, কেউ বলছে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, আমি কেটে করছি। এবার দেখা যাচ্ছে, দেখো তো স্ক্রিনটা, ঠিক আছে? মাঝে মাঝে সমস্যা করে। তাহলে আমি একটা সার্কেল নিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা সমান কি লিখবো? চাপ বাই ব্যাসার্ধ, তাই তো? অ্যাঙ্গেল মানে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। আচ্ছা কেউ বলতে পারবে একটি বড় এই সার্কেলের কতগুলো রেডিয়াস হয়? একটা সার্কেলের রেডিয়াস কতগুলো হতে পারে? একটি সার্কেলের রেডিয়াসের সংখ্যা, ব্যাসার্ধ কটি? তহুরুন্নেসা বলো। অসংখ্য হবে, কারণ আমরা এখান থেকে অসংখ্য ব্যাসার্ধ নিতে পারি, তাই না? যত খুশি নিতে পারি, সেই জন্য একটা সার্কেলের ব্যাস এবং ব্যাসার্ধ অসংখ্য হতে পারে, বুঝে গেল? ব্যাস ও ব্যাসার্ধ অসংখ্য। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা জানি, আর পরিধি হচ্ছে 2πr। আচ্ছা এদের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত? 2r। তাহলে বলো এখান থেকে যে পরিধি ইস টু ব্যাস কত হবে? তাহলে 2πr বাই 2r, 2r ক্যান্সেল, তাহলে পাই মানে 22/7। এরকম কোশ্চেন যদি হয় যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, 22:7। আচ্ছা এখান থেকে অর্ধ পরিসীমা হতে পারে। বৃত্তের অর্ধ পরিসীমা কি বলো? জিজ্ঞেস করবে, বৃত্তের অর্ধ পরিসীমা πr, ঠিক বললে?
পাই আর প্লাস 2r। হ্যাঁ, এই যে এই ভুলটাই তো হবে, এইটা টোটালটা 2r আর এটা হচ্ছে পাই আর, তাই তো? হ্যাঁ, তাহলে এই চাপটা হচ্ছে অর্ধেক 2 পাইয়ের অর্ধেক 2 পাই আর অর্ধেক পাই আর, এটা হচ্ছে 2r, তাহলে এটা হয়ে যাবে পাই আর প্লাস 2r। তাহলে আর কমন নিয়ে নাও, পাই প্লাস 2। নেক্সট, এবার বর্গক্ষেত্র দিয়ে ধরি একটা। আচ্ছা, বর্গক্ষেত্রের আর রম্বসের ফিগারটা আমি পাশাপাশি নেব। রম্বস তো এখানে নেই, আমাকে আঁকতে হবে। ঠিক হলো না। এটা একটা রম্বস ধরো। আচ্ছা, রম্বসের সঙ্গে এটা হচ্ছে বর্গক্ষেত্র স্কোয়ার, কি মিল আছে বলো তো? রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের কি মিল আছে বলো? তহিদুর বলো। বাহুগুলো সমান। বাহু সমান। আর বিপরীত কোণ সমান। বিপরীত কোণ সমান বলছো? ঠিক আছে, ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। কি বলে 3 নম্বর? বাহুগুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখানে আমি কর্ণগুলো মিলগুলো বলি। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এতগুলো মিল হলো। তাহলে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আর কি মিল আছে বলতে পারবে? এবার অমিলে চলে যায়। এই তিনটি হচ্ছে মোটামুটি মিল আছে। আর অমিলগুলো বলো। পার্থক্য, 1 নম্বর পার্থক্য বলো, ইয়ে বলো, তহিদুর বলো তো। বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ এবং সমান, তাই তো? কিন্তু রম্বসের কোণগুলো সমান। হ্যাঁ, এই কোণগুলো সব সমকোণ এবং সমান হয়। আর রম্বসের কোণগুলো সমান কিন্তু সমকোণ নয়, তাই তো? সমকোণ, কোণগুলি সমকোণ, সমকোণ নয়, 90 ডিগ্রি নয় কোণগুলো। আচ্ছা, কর্ণটা নিয়ে কি বলবে? রম্বসের কর্ণ, এই দুটো কর্ণ কি সমান হয়? না না, আলাদা। তাহলে কর্ণদ্বয় সমান নয়। আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি সমান, তাই তো? দৈর্ঘ্য সমান। দুটো কর্ণ কিন্তু সমান হয়। এই জায়গাটা আমি বললাম, একটু দরকার ছিল। নেক্সট, ত্রিভুজ একবার আসছে। আচ্ছা, এটা কি ধরনের ত্রিভুজকে বলতে পারবে? সমদ্বিবাহু নাকি? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বলো তো। ওর ওই ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার আর সেন্টার সব একই লাইনে থাকে, একটা লাইনে থাকে, চারটে সেন্টার। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুটি বাহু সমান। দুটি কোণ সমান। হ্যাঁ, সমবাহু সংলগ্ন কোণ দুটি সমান। সমবাহু সংলগ্ন কোণ দুটি সমান। 3 নম্বর, আচ্ছা, এই যে দুটো কোণ আমরা সমান বলছি, কত ডিগ্রি করে হবে বলো তো? কোনো আইডিয়া পাওয়া যাবে না, তাই না? কোনো আইডিয়া পাওয়া যাবে না। তার মানে এই কোণ দুটো কি হবে? সূক্ষ্ম কোণ, তাই তো?
সমবাহু ত্রিভুজের সমবাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। সূক্ষ্মকোণ হবে স্যার। হ্যাঁ, এই বি কোণ সি কোণ কি সূক্ষ্মকোণ, তাহলে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে নাকি? না হতেও পারে, তিনটে কোণ সূক্ষ্মকোণ না হতেও পারে, কারণ যদি আমি সমবাহু সমকোণী সমদ্বিবাহু আঁকি, তাই না? তাহলে দেখো, যদি আমি, কারণ একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ করা যেতে পারে, এই কোণটা 90 ডিগ্রি আর এই দুটো কোণ হচ্ছে, এই দুটো বাহুকে সমান নিলাম, তাহলে এই দুটো কোণ কি হয়ে যাবে? সমান হবে। এবং এই ক্ষেত্রে কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে এবং এই কোণ দুটোর মান কত হবে? 45 করে হয়ে যাবে, তাই না? একবারে পারফেক্ট 45 করেই হবে, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অপর কোণ দুটো কি হবে? 45 ডিগ্রি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। লেখা কি সবাই দেখতে পাচ্ছে? স্ক্রিনের লেখা তুমি দেখতে পাচ্ছ না? আবার সমস্যা হয়ে গেল নাকি? কি হচ্ছে আজ বুঝতে পারছি না তো। দাঁড়াও তো, কি বুঝতে পারছি? পুরোটা ব্ল্যাক দেখাচ্ছে স্যার। পুরোটা ব্ল্যাক দেখাচ্ছে? ব্ল্যাক বোর্ড, হ্যাঁ ব্ল্যাক বোর্ড। তাই কিছুক্ষণ আগে তো সবাই বলছিল হ্যাঁ দেখা যাচ্ছে। আমার তো ব্ল্যাক দেখাচ্ছে স্যার। না, কেটে করছি। স্যার স্ক্রিনটা স্থির নয়, শুধু মুভ করছে তো। এবার দেখো তো, আসলে ওয়াইফাইটা অন ছিল না, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা, এটা কিসের ছবি? একটা উপবৃত্ত, তাই তো? স্যার হুম, যে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা বললাম, ওই যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা বললাম আমরা, ঠিক না? যে দাঁড়া চারটে সেন্টার, যে সেন্ট্রয়েড, অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, আর কি যেন বললাম, ওই চারটে সেন্টার সব একটা লাইনে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আর ওই ঠিকই বলেছো। বাংলায় বলার চেষ্টা করবে এগুলো, হ্যাঁ, ইন্টারভিউয়ের সময় বাংলায় বলার চেষ্টা করবে। বাংলা টার্ম তো ভুলে গেছি আরে। না, ওগুলো মনে রাখার চেষ্টা করবে, নাহলে তোমাকে আবার ইংরেজিতে কোশ্চেন করবে। বললে ভালো, এবার তোমাকে তো বোঝাতে হবে। সার্কাম সেন্টার কাকে বলে তুমি বলো এবার। সার্কাম সেন্টার, ওই সার্কাম সেন্টার যেগুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইড, যে পয়েন্টে মিট করে ওইটা, আর অ্যাঙ্গেল বাইসেক্টরের যে পয়েন্টে মিট করে ওটা ইনসেন্টার, এটা মনে হয়। আর সেন্ট্রয়েড হলো গিয়ে মিডিয়ান গুলোর মিড পয়েন্ট, এই মিডিয়ান গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে। আর অর্থ সেন্টার গুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে, মানে অল্টিটিউড গুলো যে পয়েন্টে। সার্কাম সেন্টারটা কি বললে? সার্কাম সেন্টারটা প্রতিটা বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে মিট করে। এইটা, তাই তো? এটা এটা হচ্ছে সার্কাম সেন্টার। হ্যাঁ। আর ইন সেন্টার গুলো অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো, ইন সেন্টারের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো হচ্ছে এগুলো ইন সেন্টার, মানে ওটা অন্তঃ কেন্দ্র মনে হয়। পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর আরেকটা কি বললে? ইন সেন্টারটা কি বলছিলে? হ্যাঁ, ইন সেন্টারটা অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যে পয়েন্টে মিট করে। আর একটা বললে কি? আর সেন্ট্রয়েডটা মিডিয়ান গুলো যে পয়েন্টে মিট করে, মিডিয়ান গুলো, ওটা হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে এগুলো হচ্ছে অনলি ফর। আর হচ্ছে অর্থ সেন্টার ছিল ওই অল্টিটিউড গুলো যে পয়েন্টে মিট করে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট। আচ্ছা, একটা ফর্মুলা ছিল দেখবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? আচ্ছা, এইটা কিসের ফর্মুলা? ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, এরিয়া। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর একটা সূত্র আছে,
ঠিক আছে, তাহলে এটা কিসের ফর্মুলা বলো তো? ওই হেরন ফর্মুলা না কি বলে, হ্যাঁ, ওই কি যেন নাম ছিল, হেরনের। আইএসটা কি? পেরিমিটার, মানে অর্ধ পরিসীমা। তাই তো, অর্ধ পরিসীমা। আচ্ছা এই এই আরেকটা ছিল না, হ্যাঁ, তারপরে আবার হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। দাঁড়াও দাঁড়াও, এটা আরেকটা বিষয় বলতে হবে। দেখো, এটা এই ত্রিভুজটা যে ক্ষেত্রফল আমরা বার করি, এটা এরিয়া। এটা কি ধরনের ত্রিভুজের ক্ষেত্রে? বি সমবাহু, তাই না? হুম। বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বেশ, এবার কি বলছিলে বলো? আরেকটা স্যার সাইন থিটা দিয়েছিল না ওই, আমি ওইটা এখন আসছি না, আমি বেশি adjacent। আজকে বেশি স্কুল লেভেলগুলোকে আমি শেষ করতে চাইছি, ঠিক আছে? স্কুল ও, লেভেল আচ্ছা, ঠিক আছে। পার্ট। আচ্ছা বলো এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাই তো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। হুম, বাহুটাকে আমরা এই ধরে নিতে পারি। আর উচ্চতার ফর্মুলাটা বলো তো? যা কিছু ধরতে পারে, এই মাধ্যমিক লেভেলে যা কিছু ধরতে পারে। √3/20। আচ্ছা √3 মান কত? 1.732 অ্যাপ্রক্স। আচ্ছা এটা কিসের ছবি আঁকলাম? ট্র্যাপিজিয়াম। ট্রাপিজিয়াম। বেশ, আচ্ছা একে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কখন বলবো? কেউ বলতে পারবে? মানে এই যে এই বাহুর সঙ্গে এটা সমান্তরাল, কিন্তু এইটার সঙ্গে যখন এটা সমান্তরাল নয় কিন্তু সমান, ঠিক আছে? এইটার সঙ্গে সমান্তরাল নয় কিন্তু সমান বলছি আমি, আর এর সঙ্গে হচ্ছে সমান্তরাল। আচ্ছা ট্রাপিজিয়ামের হাইট হয় একটা, হাইট এইচ, তাই তো? এরিয়ার ফর্মুলাটা বলতে পারবে? হ্যাঁ, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু হাইট। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা হয়তো এ, এটা বি, টোটালটা বলছি। ফর্মুলাটা কি তাহলে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? নেক্সট, এবার এটা কিসের ছবি? চোঙ, সিলিন্ডার। আচ্ছা এই তল কটা গো? কে বলতে পারবে তল কটা? দুটো দুটো নিরে ধরে তার তিনটে, নিরে ধরে তিনটে। তিনটি হবে, তল তিনটি। এইটা একটা, এটা একটা, এই পাশের এই একটা। আচ্ছা এই তল দুটো কি তল আর এই তলটা কি তল? দুটো সমতল, একটা বক্রতল। হ্যাঁ, এই তল দুটো হচ্ছে বৃত্তাকার তল। এই তল দুটো বৃত্তাকার তল দুটো সমতল, আর এই একটা সমতল, আর এটা হচ্ছে বক্রতল। আচ্ছা রেডিয়াসটা আমি ধরলাম, বৃত্তাকার তলের রেডিয়াসটা আমি আর ধরলাম, আর এখান থেকে এই হাইটটা সাপোজ এটা একটা রেডিয়াসই হবে। লম্ব বৃত্তাকার বলতে গেলে লম্ব আছে একটা, এরকম লম্ব,
তাহলে ক্ষেত্রফল বলো তো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে মোট তল 2 পাই আর এইচ, বলো। 2 পাই আর এইচ মানে, 2 পাই আর মানে কি বলে, ওই ভূমির যে পরিসীমা ইনটু উচ্চতা। 2 পাই আর এইচ, ভেরি গুড। তাহলে যে কোনো এই ধরনের যে মানে আমাদের ইয়েগুলো থাকবে জিওমেট্রি ফিগার, এখানে ক্ষেত্রফল মানে কি পরিসীমার সঙ্গে হাইটটা গুণ হবে, তাই তো? তাহলে ফর্মুলাটা ইজিলি মনে থাকবে। সে আয়তনের ফর্মুলা বলো। পাই আর স্কয়ার এইচ। আর আয়তন বার করার ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু হাইট। দেখবে ক্ষেত্রফল কি বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তার সঙ্গে হাইটটা গুণ করে দাও, দেখো আয়তন বেরিয়ে চলে আসবে। একটা এক্সাম্পল দাও তো লম্ব বৃত্তাকার চোঙের। পাই 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 কাটা পাই করলেই তো হয়ে যাবে। পাইপ হবে তোমার, আরও অনেক আছে। এটা কি গো? শঙ্কু। কোন শঙ্কু? তল বলো কটা? দুটো। বক্রতল কটা? একটা। একটা সমতল একটা বক্রতল, এটা রেডিয়াস। এই তলটা কিন্তু বৃত্তাকার তল, ঠিক আছে? এবার এখানে একটা হাইট থাকে আমরা জানি। দেখো এই ফিগারটা একটা সমকোণী ত্রিভুজের মতো লাগে যদি আমরা এই অংশটা কেটে নিই এইভাবে, ঠিক আছে? বলো এর ক্ষেত্রফল বলো সমতলের। ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আচ্ছা আয়তন পাই আর এইচটা কি বললে? আচ্ছা স্যার, ওই 1/3 পাই আর স্কয়ার এইচ, ওটাই তো আয়তন। হ্যাঁ এটা ভুল বলে দিল, এইটা ক্ষেত্রফল হবে না, এটা এটা আয়তনের ফর্মুলা। আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর আর প্লাস এল। ক্ষেত্রফল কি বলে দিলাম, উচ্চতাটার সঙ্গে পরিসীমাটা নিতে হবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, এটা যদি হাইট এইচ হয়, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, তাই তো? তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা ক্ষেত্রফল সূত্র কি পাই আর আর প্লাস এল। ঠিক আছে। এরপর চলে আসি গোলক। স্ফিয়ার। গোলকের তল কটা? একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এই যে একটা ফুটবল যেমন হয়, সেটা একটা গোলক। ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। আয়তন 3 পাই আর কিউ। এটা ঘন একক। এর আবার আমাদের অর্ধগোলকের হয়, অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রফল
তাহলে গোলকের ক্ষেত্রফল কত ছিল 4 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার হয়ে 3 যাবে। পাই আর স্কয়ার হবে। হ্যাঁ স্যার 3 পাই হবে না? বলো বাকিরা বলো। বাকিরা সব ঘুমিয়ে গেল নাকি? সে ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার হবে, আর আয়তন 2/3 পাই আর কিউব হবে। 3 পাই, এটা অর্ধগোলক বললাম না? হুম। আয়তনটা 2/3। বেশ, স্যার 2 এর 3 পাই আর কি হবে? হ্যাঁ এই সব তো ঠিক। এই গেল মোটামুটি। আরেকটা বিষয় বলি, আয়তঘনক আর ঘনকটা বলে দিই। অনেকে ক্লাসের সময় আমাকে জিজ্ঞাসা করছে কীভাবে জয়েন করবো, আমি লিঙ্ক পাইনি, সারাদিন কোনো খবর নেই। ক্লাসের সময় মনে হচ্ছে না, কী বলবো। এবার আমি ক্লাস করবো না, ওইসব জয়েন করাতে যাবো। বেশ, এটা একটা আয়তঘনকের ছবি। তল কটা গো? 6টা। হ্যাঁ, তল, শীর্ষবিন্দু, আর কি জানতে হবে? প্রান্তরেখা। হুম, হুম। তল 6টি, শীর্ষবিন্দু কটা? 8, প্রান্তরেখা 12টি। এদের যোগফলটা বলো। 26, তাই তো? 26। হ্যাঁ। হ্যাঁ, যোগফলটা হচ্ছে 26। এটা যদি এক্স হয়, এটা ওয়াই, এটা যদি জেড হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 26। এবার আসি ঘনকে। এইসব জায়গা থেকে কোশ্চেন ধরবে, আমি বলছি ধরবে। জায়গাগুলো ক্লিয়ার করে চলে যাওয়া ভালো, বই পড়ে এত তাড়াতাড়ি হবে না। ঘনক, আগেরটা হলো আয়ত ঘন। এটার নাম হচ্ছে আয়ত ঘন, অনেকে ঘনক বলে দেয়। এটার নাম হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে? এটা হচ্ছে ঘন। এর কি এখানে যেমন প্রত্যেকটা আছে, এখানে ফর্মুলা আরও কিছু আছে, বলা হলো না। কর্ণর দৈর্ঘ্য কী হবে গো? বাহুগুলো যদি এ বি সি ধরে নিই, তাহলে কর্ণ কী হচ্ছে √স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বেশ, এবার দেখো এর আমাদের কী বার করতে হয়? আয়তন, তাই না? আয়তনের ফর্মুলা এ বি সি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক। আর প্রতিটি তল কেমন দেখতে? আয়তক্ষেত্রাকার। হ্যাঁ, প্রতিটি তল আয়তক্ষেত্র। ভেরি গুড। আর এখান থেকে সেরকম কিছু নেই, মোটামুটি এগুলো জানলেই হবে। ঘনকের ক্ষেত্রে প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। হ্যাঁ, বর্গক্ষেত্রাকার বা বর্গাকারও বলতে পারো। ঠিক আছে, বলো আয়তনের ফর্মুলা। কারণ বাহুগুলো কি সব সমান? প্রতিটি তল কিন্তু বাহুগুলি সব সমান হয়, প্রতিটি তলের বাহু সমান। তাহলে আয়তন হচ্ছে এ বি সি সব এ হয়ে যাবে, তাহলে এ কিউ। আচ্ছা, কর্ণ 3টে এ, এখানে এ বসে যাবে, এ স্কোয়ার স্কোয়ার স্কোয়ার,
তার মানে 3a² হয়ে যাবে। এই রুটের ভেতর 3a², তার মানে √3 ইন্টু এ। হ্যাঁ, বেশ। আর এর সঙ্গে ডিফারেন্সটা কি? এর প্রতিটি তল আয়তাকার, এর প্রতিটি তল বর্গাকার। প্রতিটি তল বর্গাকার। এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে। 3 নম্বর 4 নম্বর। আচ্ছা, জ্যামিতি পোর্শনের এগুলো মোটামুটি হলো। আর আচ্ছা, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এইভাবেও লিখি a প্লাস বি ইন্টু a প্লাস বি। আচ্ছা, এই প্রমাণটা আমরা কীভাবে করি? এর কনসেপ্টটা কোথাতে এসে? বর্গক্ষেত্রের যে একটা ক্ষেত্রফল আছে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেই কনসেপ্ট থেকে এসেছে। দেখবে ক্লাস 7-8 বই আছে এটা, ঠিক আছে? 6-এর বইও আছে, দেখবে 6-এর বই আছে। এটা বর্গক্ষেত্র এঁকে ওইটা প্রমাণটা করা যায়। এবার দ্বিঘাত সমীকরণে আমি চলে আসি। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটাকে বলো তো। সাধারণ ফর্মুলা 0, হ্যাঁ, ax square plus bx plus c equal to 0, আর বলো, আর একটু বলতে হবে। যেখানে a not equal to 0, হ্যাঁ, এটা বলতে হবে। a not equal to 0, হ্যাঁ, এবার এ বি সি গুলো কি কনস্ট্যান্ট? আচ্ছা, এ সমান যদি বি হয়ে যায় তাহলে কি হবে? তোমাকে আমি প্রশ্ন করো, যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে কি হবে? বীজদ্বয় কেমন হবে? আর সিটা ধরো 0 দিয়ে দিল, আলাদা করে এটা 0 বসিয়ে দেবো। এ এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর একটা এ যদি 0 না হয়, এটা 0 হবে না, তাহলে এক্সটা কি 0 হবে? তাহলে বীজদ্বয় একটা 0 হচ্ছে আর একটা মাইনাস এ আসছে। এরকম ছোটো ছোটো কন্ডিশন দেখবে লাগিয়ে দেবে। এই জায়গাটা খুব একটা বেশি লাগবে না, তুমি একবার জানো যে ওই বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি বলে? ডিসক্রিমিনেন্ট, নিরূপক। নির্ণায়ক, হ্যাঁ নিরূপক। নিরূপক, বাংলায় বলে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হয়? real and distinct, বাস্তব এবং অসমান বীজ। আর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান। এগুলো আমি ডিভাইস দিয়ে যাচ্ছি, ওই জন্য একটু বলে যাচ্ছি, কারণ কখন কি ধরে বলাতে যায় না, একবার জেনে যাওয়া ভালো। আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে অবাস্তব। বীজদ্বয় অবাস্তব এবং কি সমান নয়, তাই তো? তারপরে এই রুটগুলো কীরকম টাইপের থাকবে? পেয়ার আকারে থাকবে। তাহলে একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হয়ে যাবে, আই ইকুয়াল টু মাইনাস। conjugate complex, হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি a প্লাস রুট বি হয় তাহলে অপর বীজটি কি বলো? a minus root b, এগুলো কি এরকম কনজুগেট আকারে থাকবে। আচ্ছা, শ্রীধর আচার্যের সূত্রটা বলো তো। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ভেরি গুড, এটা প্রমাণটাও করা যায়, তোমাদের প্রমাণ তো লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এই আমরা সংখ্যা মোটামুটি এগুলো জানি যে 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো কিন্তু আগে আবিষ্কার হয়েছিল ফার্স্টে। জিরোটা তখন কিন্তু আসে না, জিরোর আবিষ্কার কিন্তু এদের পর হয়েছে, এগুলোর পর জিরোর আবিষ্কারটা হয়েছে, যেটা আবিষ্কার করেছিলেন কে? শূন্যর আবিষ্কারক, আর্যভট্ট। হ্যাঁ, ভারতীয় আমাদেরই গণিতজ্ঞ আর্যভট্ট। রামানুজন কে বলছে? আর্যভট্ট। আচ্ছা, অনন্যকে কেসটা বলি। কোনো একটি সংখ্যা অনন্য কাকে বলে বলতে পারবে? রেসিপ্রোকাল, মানে একটা সংখ্যা a হলে তার অনন্য 1/a। হ্যাঁ, এটাকে শর্টকাটে বলতে গেলে বলবো যে দুটি সংখ্যার, মানে জিরো নয় তারা, দুটি সংখ্যার গুণফল এক হতে হবে। হ্যাঁ, একটিকে অপরটির অনন্য বলা হয়।
এই ক্ষেত্রে সংখ্যা দুটো কী হয়ে যাবে, নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে? কারণ এই একটা সংখ্যা যদি জিরো হয়ে যায় তাহলে 0/1 তাহলে কি জিরোই আসবে, তাই না? বা 1/0 হয়ে যাচ্ছে, তার মানে এটা ডিফাইন হবে না। অনন্তকের ক্ষেত্রে এরকম কোশ্চেন হতে পারে যে একটা সংখ্যা এ, তাহলে আরেকটা সংখ্যা কি 1/a, এটা যদি জিরো হয় তাহলে 1/0 দেখো অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। সেই জন্য এই জায়গাটা বলতে হবে যে সংখ্যা দুটো কি নট ইকুয়াল টু জিরো হতে হবে, যে সংখ্যাটাই ধরি না কেন সেটা জিরো হলে হবে না। জিরো ছাড়া সমস্ত সংখ্যার অনন্যক হয়। পূরক করণী কি, আরেকটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। এই দুটো বলো দেখি কি কাকে বলে। পূরক করণী এরকম বাংলা টার্ম ধরবে হ্যাঁ ইন্টারভিউতে? কি বলছো? ইন্টারভিউতে এরকম বাংলা টার্ম ধরবে? হ্যাঁ, তো বাংলাতেই তো ধরবে। তুমি কি ভাবছো ইংরেজি ধরবে? যা ধরবে বাংলাতে, ইংরেজিতে কিছু ধরবে না, বুঝতে পারলে? যা কিছু ধরবে তোমার বাংলাতেই ধরবে, ইংরেজিতে কিচ্ছু ধরবে না। এটা মাথায় রেখে কাজ করবে। এবং অ্যান্সারগুলো বাংলাতেই দেবে। তুমি যদি ইংরাজি ফলাতে যাও তোমাকে একদম ডুবিয়ে দেবে, তুমি ওইখান থেকে নড়তে পারবে না, বুঝতে পারছো? বাংলা মিডিয়ামে পড়াবে, বাংলা মিডিয়ামেই অ্যান্সার দেবে, ইংরাজি একদম বলতে যাবে না। যদি একটু ইংরাজি বলতে গেছো তোমাকে কিন্তু ওরা বুঝে নেবে তুমি ওভার কনফিডেন্স দেখাচ্ছ, তোমাকে কিন্তু এমন কোশ্চেন ধরবে তুমি ইংরেজি বুঝতেই পারবে না। সাবধান, ইংরাজিতে অ্যান্সার দিতে গেলে সাবধান হতে হবে। না স্যার, টার্মগুলো হ্যাঁ, টার্মগুলো তো টার্মগুলো ইংরেজি। যা কিছু ধরবে বাংলাতেই ধরবে। এবার হ্যাঁ, যদি গ্র্যাজুয়েশন লেভেলে কিছু ধরে সেই ক্ষেত্রে তোমাকে ইংরেজি ধরবে, তুমি বাংলাতেও অ্যান্সার দিতে পারবে, বুঝলে? এইটা পূরক করণী ধরলো, ঝপ করে সামনে এসো। পূরক করণী কাকে বলে কে বলতে পারবে বলো? বলতে পারবে পূরক করণী কাকে বলে? একটু উল্টোটা হয় এ মাইনাস বিটা। কাকে বলে বলছি, কাকে বলে সংজ্ঞা? ওই রেকমেন্ডেশন ডেফিনেশন, ডেফিনেশন। ভুলে গেছি ভাই। দেখেছো তাহলে মাধ্যমিক লেভেলের সমস্যা আছে কি নেই বলো? গ্রাজুয়েশনের জিনিসগুলো মনে আছে, মাধ্যমিকগুলো ভুলে গেছি। সেই জন্য তো আমি এটাকে একবার কভার করে যাচ্ছি, মাধ্যমিকটা কভার করে যেতে হবে। কারণ তুমি মাধ্যমিক লেভেলে 9-10 পড়াবে, 9-10 মানে মাধ্যমিক লেভেল, তাহলে আমাদের বেসিকটা জানতে হবে। আর কোশ্চেন কোথা থেকে ধরবে কোনো কিছু ঠিক থাকবে না, যে কোনো জায়গা থেকে কোশ্চেন হবে। তোমার লস অফ থেকে কোশ্চেন থাকতে পারে। বলছে পূরককরণী হলো, বইয়ে খুলে দেখে নেবে যে দুটি সংখ্যার গুণফল এবং যোগফল যদি কি মূলদ হয়, তাই না? মানে করণীর যে সংখ্যাগুলো হয়, এটা শুদ্ধ না বিশুদ্ধ করণী বলো তো? এটা মিশ্র করণী। দেখো আমাদের এখানে মূলত সংখ্যাও আছে, আবার দেখো রুট মানে করণীর সংখ্যাও আছে, মিক্সড আছে, ঠিক আছে? করণী নিরসক উৎপাদকটা আবার বলো, মানে দুটো মানে আমি যদি 2 + √3 নিই তাহলে এর পূরক করণী কী হয়ে যাবে? একবার লিখতে পারবো 2 - √3, আর একটা হবে কত, √3 - 2, দুটোই হবে। দেখো তাহলে এই দুটোকে দেখো, যদি আমরা এর সঙ্গে একে নিই তাহলে কি যোগ করলে দেখো 2 4 আসছে, এটার সঙ্গে এটা যোগ করলে 4 আসছে না? আবার গুণ করলে কত হচ্ছে, a² - b², তাও দেখো পূর্ণ সংখ্যা চলে আসছে। যোগফল এবং গুণফল দুটো যদি পূর্ণ সংখ্যা হয় তখন একটিকে অপরটির পূরক করণী বলে। সিমিলারলি এর ক্ষেত্রেও হবে, দেখো এর সঙ্গে যোগ করো, সরি এটা হবে না, কারণ এর সঙ্গে যোগ করলে কি এই √2টা থেকে যেত, ঠিক আছে? আর করণীয় উৎপাদক কী হবে, যেমন a + √b, করণীয় উৎপাদক শুধু যোগফলটা হলেই হবে, তাহলে a - √b, গুণফলটা দরকার নেই, কেটে যাবে, তাহলে 2a চলে আসছে। আর এখানে দেখো গুণফল এবং যোগফল দুটোই হচ্ছে, এই জায়গাটা দেখে নেবে। আচ্ছা, যৌগিক ভেদের উপপাদ্যকে বলতে পারবে? A ভ্যারেজেস B এবং B ভ্যারেজেস C হলে A ভ্যারেজেস C হবে। আর এখানে কিছু কন্ডিশন আছে ব্র্যাকেটের মধ্যে, দেখবে, ঠিক আছে? ঠিকই বলেছো। আলম ক্লাস দেখছো ভিডিও? আচ্ছা দেখছি, একটু 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 কমে গেছে আগের তুলনায়। স্পিডটা কমে গেছে, মনটা খারাপ না? হ্যাঁ, ওটার জন্যই স্যার, ওই কিসে দেখতে পাচ্ছি না, ওই জায়গায় দেখছি। কি আর করা যাবে বলো, তুমি এমন সময় এলে আর কিছু করাচ্ছি না।
তাই স্যার, ব্যাড লাক আমার। সেই তোমার একা নয়, এখানে অনেকেই ব্যাড লাক, মানে এই ক্যান্ডিডেট যা আছে, তবে তোমার যা ইয়ে ছিল হয়ে যেতে পারে, বুঝলে? তুমি অন্য কোথাও অ্যাডমিশন নিয়েছিলে না? মন খারাপ করো না, ঠিক আবার দেখো নেক্সট এক্সাম আসছে, মনের মধ্যে কিন্তু এমনি আমি পড়ছিলাম স্যার, এমনি অন্য জায়গায়, ওখানেও তো বুঝতে পারতাম না আমি, আপনার কাছে পরে এসে বুঝতে পারলাম। এবার দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ কিছু না স্যার, এমনি বললাম ওটা, কিন্তু কনফিডেন্সটা পাচ্ছি না আর, ওইটাই, না হলে তো কোনো ভালো লাগছিল, নেগেটিভ থিঙ্কিং চলে আসছে মাঝে মাঝে আবার, এখন আচ্ছা কি সিলি সিলি মিস্টেক কেন ভুল করলাম, মানে এই মাঝে মাঝে আসছে, মানে মন খারাপ করছে স্যার। তুমি তোমার কথাটা বলছো, হ্যাঁ, বাকি 90%-এর একই অবস্থা। শুধু নিজের দিকটা তুমি বলছো যে আমার এরকম মন খারাপ করছে, কিন্তু ওভারঅল সবারই মন খারাপ। যাদেরই পরীক্ষা ভালো আশানুরূপ হয়নি তাদের সবারই মন খারাপ। আর এটা পার্সেন্টেজটা বলবো 90%, বুঝলে? তোমার দিকে 90% আছে, 10% ভালো করেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে হ্যাঁ, এমন এমন আছে তারা রাতে ঘুমোতে পারছে না, ঘুম থেকে উঠে চমকে উঠছে যে এই ভুলগুলো আমি করলাম কী করে। আর হচ্ছে স্যার, আমার সঙ্গে হচ্ছে, এরকম হয়েছে। মানে রাতের বেলা না তোমার ঘুমটা দেখবে চরম করে ভেঙে যাবে, তুমি বুঝতে পারবে না যে আমি কোথায় আছি। আমি স্বপ্ন তো দেখি কিছু কিছু জিনিস এরকম মনে হয়ে গেছে, এরকম হবে, কত পর্যন্ত 3 দিন হচ্ছিল, এখন কমছে। আস্তে আস্তে কমে যাবে। তবে এই মনের মধ্যে এই যেন এটা থাকে, যদি থাকে কন্টিনিউয়াস, আস্তে আস্তে দেখবে বেশি দিন নয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাড পুজোর পরই বেড়ে যাবে। তারপরে টেট, তারপরে পিএসসি, ঠিক আছে? এসব চলতেই থাকবে। সেই জন্য আজকে তো ইএমআরএস দিল, আজকে হ্যাঁ, ইএমআরএস আজকে ছাড়লো, ওইমার ইএমআরএস একলব্য মডেল স্কুল ইএমআরএস হ্যাঁ আজকে ওটা, ছাড়লো। হ্যাঁ ওই স্পেশাল এডুকেশনগুলো। না না, ম্যাথমেটিক্সও ছেড়েছে, পিজিটি। ও মাদ্রাসার, হ্যাঁ স্যার, স্কুল ইএমআরএস, কেডিএস ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইগুলো না না, টিভিএস নয়, এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস। যাই হোক, এগুলো ফিল আপ করো, বুঝলে? যাদের পরীক্ষা আশানুরূপ হয়নি তারা কিন্তু এগুলো ফিল আপ করো, যা আছে ফিল আপ করো। আর আমার কাছে আছো ভিডিও দেখো, দেখবে, দিয়ে প্র্যাকটিস করো, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। যা দেওয়া আছে ভিডিও দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে, এগুলো সব ফিল আপ করতে লাগে। আর সেটের বিষয়টা আমি একটু বলি, যেহেতু এখানে ইয়ে আছে, সেটের বিষয়টা হচ্ছে, ডাব্লিউবি সেটের বিষয়টা আমি বলি একটু, যে এটা বলে আজকে শেষ করবো। ডাব্লিউবি সেট এটা কেন দেবো এবং কিসের প্রয়োজনীয়তা, ঠিক আছে? এবং কোয়ালিফাই করাটা কিন্তু তুলনামূলক ইজি, নেটও তাই। কিন্তু নেটের আমাদের যেহেতু এটা ন্যাশনাল লেভেলের, সেজন্য এখান থেকে জেআরএফ বা পিএইচডি করার একটা সুযোগ থাকে, কিন্তু সেট কোয়ালিফাই করলে কিন্তু পিএইচডি করার সুযোগটা নাই। তাহলে সুবিধা কী আছে? আর এটা গেটটা কি স্যার? গেটটাও এমএসসি মাস্টার ডিগ্রি, ওটা কোয়ালিফাই করলেও তোমার বিভিন্ন যে আমাদের কলেজগুলো আছে না, ওই জায়গাগুলোতে তোমাকে জব ওখান থেকে পেয়ে যাবে, বুঝলে? ওগুলো কোয়ালিফাই করলে। তা আমি যেভাবে পড়ানো আছে, আমার ক্লাস দেওয়া আছে, দেখবে ওই ধরনের কোনো এক্সাম তোমার সমস্যা হবে না, শুধু ওই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তবে সেট যদি কেউ দেয় তাহলে এগুলো তার কাছে কিছুই না, নেট কোয়ালিফাই করা তার কাছে কোনো ব্যাপারই হবে না। সেটটা কিন্তু তুলনামূলকভাবে টাফ, মানে আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, কারণ এখানে থেকে স্ট্যাটিস্টিক্স ঢোকানো আছে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে 25 কোশ্চেন চলে আসে মিনিমাম, কিন্তু নেটে এই স্ট্যাটিস্টিক্সটা নেই। আরেকটা বিষয় বলি, দেখো, এই ডাব্লিউবি সেট হচ্ছে আমাদের এটা স্টেটের, তাহলে এই স্টেটের জন্য কি হয়, কেউ যদি নেট কোয়ালিফাই করেছে পিএইচডি আছে, হ্যাঁ, কেউ সেট কোয়ালিফাই করেছে পিএইচডি আছে, পিএইচডি তো কেউ করতে পারে অন্যভাবেও, নেট ফেট কোয়ালিফাই ছাড়াও দেখবে অনেকে পিএইচডি করে ফেলে। কিন্তু আমাদের রাজ্যে যদি কেউ সেট পাস করে এবং তার যদি পিএইচডি থাকে, কলেজ সার্ভিস কমিশনে যদি ইন্টারভিউ হয়, পিএইচডিকে নেবে না, একে নেবে, যে সেট কোয়ালিফাই তাকে আগে প্রাধান্য দেবে আমাদের স্টেটের ক্ষেত্রে। ন্যাশনাল লেভেল আলাদা বিষয়। তারপরে ধরো তুমি সেট কোয়ালিফাইড, তোমার পিএইচডি করার তো চান্স নাই, তুমি পিএইচডি করেও নি, তাহলে তুমি যদি কোনো জব না করে থাকো, কেন স্যার আমি বুঝতে পারলাম না কোন বিষয়টার জন্য বললাম, ঠিক আছে? ইন্টারভিউয়ে একে প্রাধান্য বেশি দেবে, সেটকে, নেটকে দেবে না। 2 নম্বর বিষয়, সেটের সুবিধা, আমাদের স্টেটে যত কলেজ আছে, ঠিক আছে, তুমি ইন্টারভিউ দিতে পারবে সেখানে, পার্ট টাইমার বা বিভিন্ন যে বেসরকারি কলেজগুলো আছে সেখানে ইন্টারভিউ তুমি দিতে পারবে এবং তুমি সিলেক্ট হয়ে যাবে। সেট দেবে যেহেতু আমাদের স্টেটের এটা, সেই জন্য সেটকে আগে গুরুত্ব দেবে। তার যদি পিএইচডি থাকে, যেহেতু আমাদের স্টেট লেভেলে না এটা, সেই জন্য বাইরের স্টেট থেকেও তো কেউ নেট কোয়ালিফাইড হয়ে আসতে পারে, সেই নেট কোয়ালিফাইকে কিন্তু অতটা গুরুত্ব দেবে না, সেট কোয়ালিফাইকে গুরুত্ব দেবে। সেই জন্য সেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যদি কেউ এজটা যার কম থাকবে, সে যদি কোয়ালিফাই করে থাকে, পরবর্তী ক্ষেত্রে হয়তো নেটও কোয়ালিফাই, সে জেআরএফটা পেলো, পিএইচডি করলো,
তাহলে যখন ইন্টারভিউ হবে না, তার মানে সে দুটোই কোয়ালিফাইড, দুটো যখন কোয়ালিফাইড হবে তাহলে একে 100% নিয়ে নেবে। যদি তার পিএইচডি থাকে সেট কোয়ালিফাইড আমাদের রাজ্যে আগে নেবে, এটা বাস্তব। যদি না ক্যান্ডিডেট পায় সেটা আলাদা ব্যাপার। সেটগুলো এই টিচারগুলো বেশি দেয়, কিন্তু আর যারা ব্যাচেলার তারা দেয় না। এখন আর পিএইচডি করা অনেক সমস্যা হয়ে গেছে। আর একটা সুবিধা, বেকার থাকবে না তুমি, যে কোনো জায়গায় জব পেয়ে যাবে। আমাদের রাজ্যে দেবে, যে কোনো কলেজে ইন্টারভিউ দেবে, গেস্ট টেস্ট এইসব লেকচার পদগুলো কিন্তু নিয়ে নেবে, এটা একটা সুবিধা আছে, বেকার থাকবে না। হিউজ পরিমাণে টিউশন পড়াতে পারবে যদি একবার কোয়ালিফাই করতে পারো, ঠিক আছে। 3 নম্বর সুবিধা হচ্ছে কোশ্চেন এখন বাংলা ভাষায় হয়ে গেছে, এই জেনারেল পেপারটা আগে ছিল না। যারা ফিল আপ করেছো সব পরীক্ষা, এবারে এই সেট মানে যে শুধু সেটের জন্য আলাদা করে পড়তে হবে তার কোনো ব্যাপার নেই। আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসের 50% কিন্তু সেটে আছে, আমি অনার্সের কথা বলছি, আর বাকি 50% এমএসসি লেভেলের আছে, মাস্টার ডিগ্রি, ঠিক আছে। এবার আমি বলছি যে 100 জন যদি এক্সাম দেয় তাহলে 6 জন কোয়ালিফাই করবে। এই 6 জন 100 × 6 বাই 6 জনই হচ্ছে, 6%কে কোয়ালিফাই করে হবে, ঠিক আছে। যদি এবার 1000 জন দেয় তাহলে 1000 জন × 6/100, 60 জন, 60 জন কোয়ালিফাই করবে। কিন্তু মিনিমাম তাকে 40% রাখতে হবে নাম্বার। 40% যদি না থাকে তাহলে কিন্তু হবে না, 40% মার্কস থাকতে হবে। 40% পেয়েও কোয়ালিফাই করতে পারে, কোশ্চেন যদি টাফ হয়। আবার দেখা যাচ্ছে 50% পেলে, আমি বলবো এই পার্সেন্টেজটা কেউ যদি পায় জেনারেল 100% কোয়ালিফাইড হয়ে যাবে, 100%। 50% নাম্বার তাকে পেতে হবে, এটা যদি কেউ পায় জেনারেলদের সে কোয়ালিফাইড। আর ওবিসিদের ক্ষেত্রে এটা কত মার্কের হয়েছে কোনটা পেপারে, শুধু ম্যাথের বলছেন, ম্যাথামেটিক্যাল না জেনারেল পেপারে মিলিয়ে দুটো মিলিয়ে টোটাল আমি দেখবো কালকে গ্রুপে দিয়েছি, জেনারেল পেপার দিয়েছি। জেনারেল পেপার মানে 50টা কোশ্চেন আছে দেখবে, আর এখানে আছে 100টা, 100 × 2 200। এটা কত মার্কস আছে গো? 1 নম্বর করে আছে না 2 মার্কস করে আছে, দেখে নিও। ধরো আমি এটা 50 মার্কসই ধরছি। জেনারেল পেপারে ভালো পাই না, জেনারেল পেপারটা তো পড়তে হবে, না পড়লে কী করে হবে। এই স্ট্যাটিস্টিক্সের জায়গাটা 2 নম্বর করেই আছে এটা, তাহলে এটা 100 হয়ে গেল, তো টোটাল 300। এই 300-র মধ্যে তোমাকে 50% 150 মার্কস যদি কেউ তুলতে পারে জেনারেলদের ক্ষেত্রে হয়ে যাবে। আর ওবিসিদের ক্ষেত্রে 45% মার্কস তুলতে হবে। কোশ্চেন কিন্তু বেশ স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে। এই এসএলএসটির মতো হয় না, এসএলএসটির যে 40% কোশ্চেন আমাদের সমস্যা করে সেই টাইপের কোশ্চেন হয়, একটু হাই লেভেল দেখবে কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেনের প্যাটার্ন দেওয়া হয়েছে। তাই এটা যদি প্রিপারেশন নাও নেট কিন্তু কোয়ালিফাই করে যাবে, আমি বলে দিচ্ছি। সেই জন্য কোনো এক্সাম ছাড়বে না। অ্যানালাইটিক কোশ্চেন থাকবে স্যার, হ্যাঁ অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্যাল টাইপের কোশ্চেন থাকবে। হয়তো একটা পেপার দেখো দেওয়া আছে, গ্রুপে দিয়েছে কালকে, ঠিক আছে। ওইটা টাইপটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু কোশ্চেনগুলো কিন্তু খুব একটা ইজি মানে নয়, আবার খুব একটা টাফও নয়, বুঝতে পারলে। আমাদের যে টাপ লেগেছে স্যার, দেখলে কোশ্চেনটা দেখেছি কালকে হালকা করে, তো টাপ লেগেছে, স্কিপ করে গেছি। হ্যাঁ টাফ লাগবে কারণ তোমার তো সিলেবাসগুলো সম্বন্ধে অতটা পড়াশোনা করা নেই। ওটাও হতে পারে স্যার, হ্যাঁ মানে সুপ্রিমাম ইনপ্রিমাম দিয়ে একটাই আমার সহজ লেগেছে, বাকি আমাকে মানে খুবই মানে ডিপলি কোশ্চেন দিয়েছে। তো হ্যাঁ এই পুজোটা যাক, ইন্টারভিউটা একটু কভার করে দিই, দিয়ে আমি শুরু করবো এটা, বুঝলে। স্যার কিছু নিউ ট্রিক্স গুলো লঞ্চ করেন, কি বলছো? নিউ ট্রিক্স গুলো লঞ্চ করেন আপডেট ভার্সনের। হ্যাঁ এই হবে তো, হ্যাঁ ওটাই বলছি স্যার, ভালো লাগছে না। ওগুলো সব কভার করে ফেললে? না ওরা তো দেখেছি স্যার, যে চলছে ওটা। হ্যাঁ ওগুলো ম্যাচিওর হও, আর কটা দিন যাক, পুজোটা যাক, দিয়ে নিউ ট্রিক্স না পুজো পুজো ছুটি হবে স্যার, একটু আপনি টাইম নিয়ে একটু আপনি টাইম দিবেন আমাদের, এই করে ট্রিক গুলো বার করে রাখবেন, এক একটা করে ছাড়বেন, ইরানের মতো বার করবেন একটা একটা করে মিসাইল গুলো। আগে কি বলছিলে বলো? শোনো, পড়াশোনাটা মানে কি, তুমি ব্যর্থ হলে আমাদের সময় জানো তো এরকম, মানে কেউ যদি এক্সাম হয়তো খারাপ হলো, এই ধরনের মন খারাপ কারো হতো না। হ্যাঁ খারাপ হয়েছে, কারণ কি বলতো, তখন এভরি ইয়ার কী হতো, এক্সামটা হতো। সেই জন্য দেখতো যে এই বছর আমার হয়নি, মানে তুমি মন খারাপ করার থেকে আমি বলবো তোমার মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার, যে এইটা বোঝাও মনকে, ঠিক বলছি? তোমার হয় ব্যর্থ হওয়া মানে কি, তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট দরকার, ঠিক বলছি? হ্যাঁ স্যার, মানে সেইটা দিয়ে মনটাকে বোঝাও যে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট এখনো দরকার ছিল, যেটা হয়তো আমি ওই সময়ের মধ্যে, বা আমি একটা ভুল গাইডেন্সের জন্য কিন্তু আমার এটা হলো। তুমি ধরো কলকাতা যাবে কিন্তু ভুল বাসে যেয়ে পড়লে, তাহলে তুমি কি ঠিক জায়গায় পৌঁছতে পারবে? তাহলে তোমাকে মিডিল রাস্তায় এসে আবার বাস চেঞ্জ করে তুমি যখন বুঝতে পারবে যে আমার জায়গাটা, মানে আমি যে বাসটা ধরেছি এটা ঠিক ছিল না, সেই জন্য তুমি ব্যর্থ, তার জন্য তুমি নিজে একটা দায়ী নাও,
এটা বোঝাতে হবে মনকে। ঠিক আছে। হ্যাঁ স্যার, মানে বহরমপুর দিয়ে কলকাতা না গিয়ে বর্ধমানে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি, আবার বর্ধমান থেকে ধরতে হবে। হ্যাঁ, এবার ধরতে গেলে তোমার যে সময়টা অপচয় হলো সেটাকে রিকভার করতে হবে। রিকভার করার জন্য মনের মধ্যে একটা দেখবে ধোঁয়া ওঠে, দেবে দেবে ভিজে জায়গাতে ভিজে খাওয়ার টর দেখবে না, মানে জল ঢেলে ধোঁয়া ধোঁয়া ভাব একটা ওঠে। ওই ধোঁয়া ধোঁয়া ভাবটা কিন্তু ওই জলা ভাবটা কিন্তু ভেতর থেকে আসতে হবে, নিভে গেলে হবে না। ওইটা মনের মধ্যে কিন্তু থাকতে হবে, এবং ওটা না থাকলে তুমি কিন্তু মানে এমনভাবে দেখবে যখন নেক্সট এক্সাম আসবে না, তুমি দেখবে নিজেকে এমনভাবে তৈরি করে ফেলেছো কোনো ব্যাপারই না, কিন্তু ওইটা নিভে গেলে চলবে না। আগুনটা যেন বুকের মধ্যে জ্বলতে থাকে, নিভিয়ে ফেললে হবে না। তার জন্য আমি আছি তো, আগুন তোমার নেভাতে আমি দেবো না, কারণ আমি তোমার চেষ্টা বা তোমার আমি দেখেছি। আমি তোমাকে বলছি তুমি আরেকটু আমাকে সময় দাও, নেক্সট এক্সাম আসুক, তুমি দেখবে কোয়ালিফাই করে গেছো 100%। কিন্তু তোমার মধ্যে সেটা থাকতে হবে। ভুল পথে আর যেও না, আর বাইরে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, ঠিক আছে? পড়াশোনার মধ্যেই থাকো। বাড়িতে কী করো, টিউশন পড়াও নাকি? হ্যাঁ স্যার। টিউশনে নিয়ে থাকো আর পড়াশোনা নিয়ে থাকো, আর কিছু করার দরকার নেই। পড়াশোনার মধ্যে একবার ডুবে থাকো, দেখো হয়ে যাবে। এজ কত হলো এজ? 29 স্যার। তোমার কিছুই এজ নয় এখন, তুমি 31-এর মধ্যে আমি বলছি দেখবে জব পেয়ে যাবে, ঠিক আছে? মিলিয়ে নিও, নেক্সট এক্সাম এলেই দেখবে কোয়ালিফাই করে যাবে। কিন্তু তোমাকে ভিডিওগুলো কভার করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। মানে তুমি শিখছো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তোমার সব কিছু তুমি ভুলে যাবে। ওইটাই স্যার, মানে আপনার ভিডিওগুলো একবার করে দেখেছি তো, মানে পরীক্ষাতে মনে চলে আসছে কিনা ম্যাথ আছে, কিন্তু নামাতে পারছি না প্র্যাকটিসের জন্য। মানে অনেক কিছু তো আপনার কমন পেয়েছি, হ্যাঁ কিন্তু নামাতে পারছি না। হ্যাঁ, ওটা প্র্যাকটিস নেই। প্র্যাকটিস না থাকলে তুমি ধরো তোমার সব ধরনের ট্রেনিং আর জানা আছে, ধরো তুমি যুদ্ধে যাওয়ার জন্য তুমি সব ট্রেনিং করে রেখেছো, কিন্তু সেই ট্রেনিংগুলো এমনভাবে করেছো পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিস করো, তাহলে কী হবে? তুমি ওই তরবারি চালাতে পারবে না, বন্ধুকে ফায়ার করতে পারবে না, সব কিছুতেই তুমি ব্যর্থ হয়ে যাবে। কারণ প্র্যাকটিসটা হচ্ছে সবসময় প্র্যাকটিস 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 প্র্যাকটিস, আর কিচ্ছু দরকার নেই। প্র্যাকটিস করো, দেখো সব কিছু হয়ে যাবে। চলো আজকের মতো থাক, নেক্সট কালকে আবার হবে। কালকে ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। বলো। না কিছু না স্যার, এমনি আর একদিন tension ছিল। কনফিডেন্সটা পেলাম, আপনি বললেন কথাটা। মানে মাঝে মধ্যে টেনশন চলে আসছে স্যার, মানে বলছেন কি করবো না, কিন্তু এই যে ঘুম থেকে উঠছি টেনশন চলে আসছে। আপনার কথা থেকে একটু কনফিডেন্স পেলাম এখন। হ্যাঁ, ওগুলো হচ্ছে তোমার একা নয়। আমি বলি তাহলে, আমাদের স্কুলের একজন ইন সার্ভিস টিচার, পিএইচডি হোল্ডার, সে পিএইচডি করেছে, সে বাড়ির কাছে যাওয়ার জন্য এক্সামটা দিল, 26 কোশ্চেন ভুল করেছে। তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, বলছে আমি কেন এক্সামটা দিতে গেলাম, আমার যা মন খারাপ হচ্ছে। বলছে ভুলগুলো করে এসছে ফিজিক্সের, বুঝলে? তুমি তো তার তুলনায় তো অনেক ধরো কম ভুল করেছে তুলনামূলক। 26 কোশ্চেন ইজি কোশ্চেন ভুল করেছে, মানে নিজেকে নিজে সামলাতে পারছে না যে আমি পরীক্ষাটা কেন দিতে গেলাম, আমার এই ধরনের ভুল হবে। মানতেই পারছে না এটা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা। মানে ভুল হচ্ছে পরীক্ষার একটা মানে একটা পার্ট। তুমি ভুল করছো, তার মধ্যে ইমপ্রুভমেন্ট দরকার। তোমাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে নিজের ইয়েটাকে, যাতে ভুলটা না হয়, ঠিক আছে? সেই জন্য এটা তোমার একার ক্ষেত্রে হয় না। এমন এমন আমাকে ফোন এসেছে, আমি জানি, তারা একবারে সুইসাইড করার মতো কেস। আর এটা হয়েছে একটাই কারণ, কোশ্চেনগুলো জানা ছিল, ভুলটা হয়েছে। তুমি দেখবে একটা অজানা কোশ্চেন যেটা ভুল হয়েছে, তোমার দেখো কোনো ইফেক্ট আসে না, আসছে নট ইফেক্ট। না স্যার, কিন্তু না স্যার। যেগুলো তোমার মানে ভুল করা কেন, তোমার স্টুডেন্টদেরও ভুল করা উচিত ছিল না, মানে ভুল করতো না হয়তো, ঠিক বলছি? তোমার স্টুডেন্টকে যদি শিখিয়ে দেওয়া হতো, তোমার স্টুডেন্ট হয়তো সেই ভুলটা করতো না। কথাই বলছি আমি, সেই ধরনের ভুলগুলো তোমাদের হয়ে গেছে। মানে এটা কি বলে তো, মানে তুমি সেই বাইক চালাচ্ছ, দেখছো যে রাস্তা নেই, কিন্তু ভুল করে তুমি রাস্তা ভেবে ওপর দিয়ে চলে গেলে, পুকুরে পড়ে গেলে, এরকম ঘটনাটা ঘটেছে। খেয়াল না করার জন্য, অসাবধানতার জন্য এই ভুলগুলো হয়েছে। এই ভুলগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে যে তুমি একটু সাবধানতাটা অবলম্বন না করার জন্য ভুলগুলো হয়ে গেছে, বা সঠিকভাবে তোমার গাইডেন্সটা ছিল না, সেই জন্য ভুলগুলো হয়েছে। আর মেথডটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তুমি কী মেথডে কোশ্চেনটা সলভ করবে, বইয়ের মেথডে যারা যাবে পুরো একবারে শেষ হয়ে যাবে। মানে এমসিকিউ এর জন্য বিকল্প মেথড আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? মনের মধ্যে ওই জেদটা থাকতে হবে আর সাহসটা রাখতে হবে। এই নেক্সট এক্সাম এলে তুমি দেখবে ক্র্যাক করে যাবে। আর পারলে ওই যে ভ্যারাইটি কোশ্চেন দেখবে 500 দেওয়া হয়েছে, 500 ওইগুলো সলভ করার চেষ্টা করো আমার মেথড দিয়ে, বুঝতে পেরেছো? দেখো অনেকটা কাজ হয়ে যাবে। টিচমেন্টই আছে স্যার, ভ্যারাইটি কোশ্চেনটা 500? আর সাজেশনটা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাকে সলভ করার চেষ্টা করো। আপনার স্পেশাল সাজেশনটা? হ্যাঁ গো, যেটা দিয়েছিলাম আমি, হ্যাঁ ঠিক আছে স্যার। ওইটাকে সলভ করার চেষ্টা করো। দেখো তোমার
মানে ওই পিজিটি টিজিটি দেখো কোনো কিছু আটকাবে না, ওইটাকে সলভ করার চেষ্টা করো এবং মানে একদিনে বেশি করতে যাবে না, 10টা করে কোশ্চেন সলভ করো, 10টা করে, বুঝতে পেরেছো? এবং ওই 10টা কোশ্চেন তোমার ভিতরে যেন সেভ হয়ে থাকে, তুমি যে মেথডটা অ্যাপ্লাই করলে, দেখো তারপরে কি হয়। চলো।